আসসালামু আলাইকুম। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রের বিরুদ্ধে পুলিশ কর্তার ভয়াবহ চক্রান্ত, তবুও সাজা দিচ্ছে না প্রশাসন। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার হবে, বললেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে চান সিইসি। এবার বিস্তারিত। রাষ্ট্রের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ভয়াবহ চক্রান্ত প্রমাণিত হলেও সাজা না দিয়ে কেবল সাময়িক বরখাস্ত করার অভিযোগ উঠেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ষড়যন্ত্র তো কমবেই না, বরং আরও উৎসাহিত হবে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়। তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএনে কর্মরত। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি বিধি আইনে সঞ্জিদাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। ইতিমধ্যে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেন তিনি অতিরিক্ত উপকমিশনার এডিসি সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সঞ্জিদা গণমাধ্যমকে জানান, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই বলেও জানান তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সঞ্জিদা। বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ওই আদেশে উপ পুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 1:54 প্রথম ইউনিট পৌঁছে যায়। সেখানে মোট 20টি ইউনিট নিয়োজিত করা হয়। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজ করেছে। 10 ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর 11:15টার দিকে পুরোপুরি নির্বাপিত হয় সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন। এদিকে আগুনে ভবনটির 6ষ্ঠ থেকে 9ম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ 26 ডিসেম্বর রাতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের 24-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেছেন। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যেন নির্বাচনে অংশ নিতে না দেয়া হয়। তবে সিইসি সোমবার বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। তিনি বলেন, এইবার আগের মতো আর ভোট হবে না। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসেন ভারতে। তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে এসেছেন। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবল সহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল আর স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউটাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করে, সেই আবাসনেই সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত 4 মাস ধরে কলকাতাতেই রয়েছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছেন কলকাতায়। জানা গেছে, পরিচিত আওয়ামী লীগের নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই ঘোরেন। তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও তারা সতর্ক বলে জানা গেছে। তবে পালিয়ে আসা নেতারা কেউই কলকাতার কোনো হোটেলে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। এই অঞ্চলে গত 1 দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন। সেই সব আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো। ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাট খালি থাকে। দালাল ও রাজনৈতিক নেতাদের মাধ্যমেই সেগুলোতে প্রভাবশালীরা নিশ্চিন্তে থাকেন। জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদেরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া নেওয়া রয়েছে এই সব এলাকায়। প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের ভাড়া নেয়া সঞ্চিত আবাসনের একটি ফ্ল্যাটেই গত মে মাসে খুন হয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। অনেক মাঝারি স্তরের নেতা শহরতলিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কতজন আওয়ামী লীগ নেতা কলকাতায় রয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, আওয়ামী নেতাদের আশ্রয়ের ব্যাপারে তারা বা প্রশাসন কোনো ঝামেলা চান না, তাই তারাও চুপ রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বহু আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে বাংলাদেশে ফিরে যাননি এমন কয়েকজন চিকিৎসকও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ছাত্র হিসেবে কলকাতায় কাটানো এক সরকারি কর্মকর্তাও কলকাতার নিরাপদ আস্তানায় রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের 2টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে
ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। উল্টো মনে প্রাণে ডেকেছেন আল্লাহকে। কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই, তা আরও একবার দেখা গেল কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনি প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি। গত বুধবার কাজাখস্তানের আখতাউ শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩৮ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান ২৯ জন। সেই বেঁচে যাওয়াদেরই একজন সুবহনকুল রাখিমভ। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ, তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি। এ সময় তিনি তাকবীর দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন। কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ। তিনি জানান, প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি যে কোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি, কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও তেমন কিছু ঘটেনি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ গণমাধ্যমকে জানান, এভাবেই ১ মিনিটের বেশি সময় কেটে যায়। কিছু না ঘটায় আমি তাকবীর দিতে থাকি, কালিমা পড়তে থাকি। আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে। এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার ওপর ঝুলতে দেখা যায়। বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ। সেখানে দেখা যায় বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে। ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকশো মিটার দূরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আল বায়দা প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার বলেছেন, গাজা সমর্থনে ইয়েমেনিদের পবিত্র জিহাদ শুরুর পর ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৩তম মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুথি যোদ্ধাদের উপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সম্প্রতি দুপক্ষের এই পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুথি যোদ্ধারা। শনিবার রাতে হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। হুথি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী শহর সানার দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন ৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ২৪ ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে আসছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট
www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।